আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি রান্না করব, তারপর সারাদিন কী কী করছি সেগুলো নিয়ে। অনেক দিন ধরে ইউটিউবে আমি প্রপার তেমন কোনো ব্লগ দিচ্ছি না, তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ বানিয়ে ফেলি। তো সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে দেখেন আমার জামাইয়ের কাজ, তাকে বলছিলাম যে একটু শাক নিয়ে আইসো, আর সে 2 রকমের শাক নিয়ে আসছে, আর এগুলো আমাকেই করতে হবে। যেহেতু এই তো আমার কিন্তু খুব ইচ্ছে করছিল পুঁই শাক দিয়ে ডাল দিয়ে খাবো, আর ওকে বলেছিলাম যে পুঁই শাক নিয়ে এসো, আর উনি ডাঁটা অনেক পছন্দ করে, তাই ডাঁটাও নিয়ে আসছে। দেখি কি রান্না করা যায়, আপনাদের মাঝে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আর ডালটা অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রাখলে ভালো হয়, খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখেন আমার সিম্বা কি করছে, সকালে উঠে সে কুটুর কাটুর শুরু করবে। আমি যদি অনেকক্ষণ ঘুমিয়ে থাকি সেও ঘুমিয়ে থাকবে। আজকে যেহেতু অনেক কাজ, তাই বেশিক্ষণ ঘুমিয়ে থাকলাম না, সকাল সকাল উঠে পড়েছি, নাস্তা করেছি, সিম্বাকেও খাইয়েছি। কি সে এখন মাছি ধরবে, এই বাসাটা অনেক মাছি। এটা হচ্ছে আমার সিম্বার খাবার। তো সকালে নাস্তায় আমি ক্যাট ফুড দেই, আর দুপুরে আমি এই মাংসটা দেই। সিম্বার জন্য মাংসটা সেদ্ধ করে নিব। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন আমি প্যাট অনেক পছন্দ করি, এই আর কি। তো বাচ্চাদের পাশাপাশি আরেকটা নতুন বাচ্চাও আমাকে পালতে হয় সব সময়। এই তো ও খাবারটা সেদ্ধ হয়ে গিয়েছে, ভাত দিয়ে মাখিয়ে পরে দিয়ে দিব। এখনের কাজের লোক রেখেও লাভ নেই, তারা 2 কাজের কথা বলে 2 কাজই করবে। কখনো যদি তাদেরকে রিকোয়েস্ট করি যে অল্প একটু কাজ করে দাও, তাহলে তারা একদম নাখোশ হয়ে যায়, কিছুই করার নেই। শাকসবজি তো খেতেই হবে, শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর বাচ্চাদেরকেও একটু খাওয়ানো প্রয়োজন, তাই শাকটা আমি কুটে কেটে নিব। সপ্তাহে 1-2 দিন শাক খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে শাক আনতে বললে আমার হাজব্যান্ড একসাথে 3-4 রকমের শাক নিয়ে আসে। আলহামদুলিল্লাহ আজকে মনে হয় জীবনের প্রথম ও 2 রকমের শাক নিয়ে আসলো। আর আমি শাক খুব পছন্দ করি, কিন্তু এই বাছাবাছির ভয়ে খাওয়া হয় না, কারণ শাক বাছতে কিন্তু অনেক সময় লাগে। একটা একটা করে বেছে সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু খেতে হয়। আর বাচ্চারাও শাকটা খুব একটা পছন্দ করে না, তাই দেখা যায় মাসে 2 থেকে 4 বারের বেশি আমার শাক খাওয়া হয় না। তবে আমার আম্মু চেষ্টা করে প্রতিদিনই একটা শাকের আইটেম ঘরে রাখার। মার বাসায় গেলে এটা অনেকই খাওয়া হয়। কি শান্তির ঘুম দেখেন, মানে ও মনে করে কি আমি ওর মা, সবসময় আমার আগে পিছে থাকে, আমার পেছন দিয়ে শুয়ে থাকে। তো আজকে সকালে আমার পাশে ঘুমাইতে পারেনি দেখে আমার ওড়নাটা টান দিয়ে নিচে ফেলে ও ঘুমাইতেছে। দেখেন ছাড়ছো? হ্যাঁ, ফাজার নিয়ে আসছো? ও ফাজার আম্মু বলতেছিল না পুঁই শাক, ডাঁটা শাক। কেমন হয়েছে ক্লাস? ভালো। কি করবা? বরফ? বরফ তো জমাইনি, এসেই বরফ খাবে। নাস্তা করো। আজকে সব বাঙালিয়ানা রান্না হবে, আর সব রান্নাগুলোই আমার শাশুড়ির অনেক পছন্দের ছিল। আর আমার বড় মেয়ে ছোট মেয়েও তার দাদুর মতো এই সমস্ত খাবার খুব পছন্দ করে, তাই আজকে আমার মেয়েদের পছন্দের রান্নাই করছি, ডাঁটা। আর এই তো সব মাছেরই কিন্তু অনেক দাম বেড়ে গেছে, কিছু করার নেই। বাজারেও খুব একটা মাছ পাওয়া যাচ্ছে না, কোরবানি ঈদের পরে খুব একটা বেশি মাছ পাওয়া যায় না, যাই পেয়েছে তাই নিয়ে এসেছে। তো ডাঁটা দিয়ে এই মাছটা রান্না করব। প্রথমে মাছটা একটু ভেজে নিব। আমি শুধু মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এই মাছটা ভেজে নেই, কারণ হলুদের গুঁড়া দিলে মাছ থেকে একটা ব্যাড ফ্লেভার আসে। সবসময় সব মাছ আমি হলুদের গুঁড়া ছাড়াই ভেজে নেই, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে। আর এই যে শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। পুঁই শাক দিয়ে ডাল মেখে চড়িয়ে দিচ্ছি। আর এই তো
খুব সহজেই এই শাকটা রান্না করা যায়, ভালো করে একটু কষলিয়ে দিলে খুব তাড়াতাড়ি ঝটপট এই শাকটা হয়ে যায়। আর ডাল আর শাক কষলিয়ে দিলে কিন্তু অনেক টেস্টি হয়। আর আমি এখানে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। এই শাকটা আমার খুবই প্রিয়, তবে ঘরের সবাই শাকসবজি খুব একটা পছন্দ করে না, তাই ওদের ইচ্ছা যখন হয় তখনই আমার ভাগ্যেও জুটে। আর এই তো ডাঁটা শাকগুলো খুব কচি কচি ছিল। এই ভর্তাটা আমার শাশুড়ি খুব শখ করে খেত। এই ভর্তাটা আমারও অনেক ভালো লাগে, আমার বড় মেয়েও পছন্দ করে। তাই এই তো শীতল শুটকি দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়েছি। দিয়ে শাকটা খুব ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব সেদ্ধ করে, তারপর বেটে নেওয়া হবে। আর এখানে আমি ডাঁটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। খুবই সিম্পল ওয়েতে মাছ রান্না হবে, শুধু হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি, আর কোনো মশলা এখানে অ্যাড করিনি। ডাল দিয়ে পুঁইশাক রান্না আমার শেষ। তারপর এই তো মশলাতে ডাঁটা আলু কষিয়ে নিব। টমেটো হলো অনেক ভালো হতো, আজ আমার ঘরে টমেটো নেই। ডাঁটার মধ্যে একটু টমেটো দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো এই যে দেখছেন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখানে শুটকি আর শাকটা খুব অল্প পরিসরে পানি দিয়েছি, কারণ এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। ডাঁটা আলু খুব তাড়াতাড়ি গলে গেছে, কারণ খুব কচি ডাঁটা ছিল, তাই এর মধ্যে পরে মাছটা ভাজা মাছটা দিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার পুঁই শাক রান্না হচ্ছে। এখানে আমি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর আমার মেয়ে এসে আমাকে হেল্প করছে। কি করছো তুমি? শাক রান্না করো? আচ্ছা, রান্না পর্ব শেষ করে আমি একটু এসে বারান্দায় দাঁড়ালাম। এই রাস্তাটা দেখতে আমার খুবই ভালো লাগে। কয়েকদিন আগে কিছু ধনিয়া পাতা লাগিয়েছিলাম। 9 তলার উপরে গাছ খুব একটা বেশি হয় না, অনেক পরিচর্যা করার পরেও খুব কম সংখ্যক গাছই আমি টিকাতে পারি। আর আকাশটা সুবহানাল্লাহ এত সুন্দর নীল হয়েছিল। আসলে উপরের তলায় থাকলে এই ফায়দা, আকাশ দেখা যায়। আর আকাশ দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এখানে আকাশ দেখতে দেখতে গাছগুলো নাড়াচাড়া করছিলাম, অনেক ঘাস হয়ে গেছে, এগুলো কেটে ফেলবো। আর এর ফাঁকে দেখলাম কতগুলো লেবু চারা উঠেছে, আলহামদুলিল্লাহ। লেবু চারা বুনেছিলাম, ভাবছিলাম যে হবে না। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু চারাগুলো আমারই বোনা। আর এই ফুলটা আমার খুব ভাল লাগে, অনেকটা হাসনাহানা ফ্লাওয়ারের মতো গ্রান। অল্প কয়েকটা ফুল গাছে এখন টিকে আছে, কিছুই করার নেই। তো তারপর এগুলো পরিচর্যা করতে থাকি। বারান্দায় এত সুন্দর বাতাস, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখি। নেক্সট মান্থে আমি এই বাসাটা ছেড়ে দিব, কারণ এখানে প্রচণ্ড শব্দ। আর এক দিক দিয়ে ভালো লাগে আকাশ দেখতে, আর এক দিক দিয়ে শব্দের কারণে আমার ঘুম হয় না। রান্না শেষ করে আমি একটু শাওয়ার নিয়ে নিলাম। শাওয়ার নিয়ে এসে দেখি আমার বড় মেয়ে খুব সুন্দর করে টেবিলের মধ্যে সব খাবারগুলো পরিবেশন করে রেখেছে। আমরা সব সময় একসাথে বসে খাই, একজন আগে একজন পরে খেলে আমাদের ভালো লাগে না। আর আমি ভর্তা বাটতে পারি না, তাই আমার মেয়ে বেটে ভর্তাটা কমপ্লিট করে রেখেছিল। এই ধরনের কাজ করতে দেখলে মন থেকে অনেক দোয়া আসে বাচ্চাদের জন্য। আর এই তো আমি সব কিছু একসাথে নিয়ে বসে গিয়েছিলাম খেতে। অনেকেই বলে যে খাটে বসে খেতে হয় না, অমুক তমুক। আসলে অনেক কিছুই আছে, আমরা বড়দের কথা শুনে এগুলো বেদায়েত মানতে থাকি। যাদের বড় টেবিল নেই তারা কি করবে? তারা অনেকে হয়তো মাটিতে বসে খাবে, তবে মাটিতে বসে খাওয়াটা সুন্নত। আমি মাঝে মধ্যে বেডে বসেও খাই। খাওয়া দাওয়ার পরে দেখি প্রচণ্ড রোদ উঠেছে, একদম বাঘের মতো রোদ। সকাল থেকে বিকেলের ওয়েদারটা এমন করে যাচ্ছে, একবার ঠান্ডা একবার গরম। যাই হোক, শেষবারের মতো আকাশ দেখে নিচ্ছি, কারণ নেক্সট মাসে আমি যে বাসাটা যাব সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব। আর যখন শেয়ার করব তখন দেখতে পারবেন যে আমার ওই বাসাটা কেমন। প্রায় 2টা বছর এই বাসায় আমি থাকলাম, এখানে আমার মনটা বসে গিয়েছে। আসলে নিজের বাড়ি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমার মাঝে মধ্যে খুব বারান্দায় বসে বসে কান্না করি যে আল্লাহ কবে আমার দোয়া কবুল করবে, আর আমি আমার নিজের বাড়িতে গিয়ে উপস্থিত হব। নিজের বাড়িতে আমি নিজের মতো করে সাজাবো, হয়তোবা আল্লাহ যদি ভাগ্যে রাখে তা হবে।
আবার হয়তোবা হবে না, কারণ হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আর আমাকে নেক হায়াত দান করে, তাহলে অবশ্যই আমি একদিন আমার নিজের বাড়িতে গিয়ে উঠব আর নিজের মতো করে আমার বাড়িটা আমি সাজাবো। আমার শাশুড়ি আম্মার খুব শখ ছিল তার সেই বাড়িটা খুব স্বপ্নের মতো করে সাজাবে, তার সেই স্বপ্নগুলো আমার সাথে সে শেয়ার করতো। ইনশাল্লাহ একদিন তার মতো করে যেন আমি বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রেখে তারপর আল্লাহর কাছে যেতে পারি, এটাই আমার শেষ একটা ইচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আমার নেক মনোকামনাগুলো সুন্দরভাবে পূরণ করতে পারি। মানুষের বদনজর কুনজর থেকে যেন আমার বাচ্চাদের আর আমাকে আমি সেভ করতে পারি। ব্লগ করি এ নিয়েও অনেকের অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে, তবে আমি কারো কথাই শুনি না। উপরে আল্লাহর পর নিচে মা বাবা এবং আমার হাজব্যান্ডের কথা ছাড়া আমি সবসময় আমার মনের কথা মতোই চলি।